হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। হোপ ইউ অল ডুইং ওয়েল। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 কনসেপ্ট অফ মোল স্টার্ট করব এন্ড দিস উইল বি আ ওয়ান শট ক্লাস। সো পানি নিয়ে বসো, বই খাতা কলম নিয়ে বসো, আর তোমার মা বা আন্টিকে বলে রাখো যে একটু পরে তোমাকে চা বা কফি দিয়ে যেতে যাতে পড়াশোনায় মনোযোগ বসে। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। কনসেপ্ট অফ মোল, রাইট? সো এখানে মোল নিয়ে কথা আছে আর কেমিক্যাল কাউন্টিং আছে। তো একটা জিনিস চিন্তা করো যে আমাদের কেমিস্ট্রিতে তো জিনিস মাপতে হয়, তাই না? আমরা ধরো 1 কেজি কমলা নিব বা 1 কেজি আঙ্গুর বা 2 কেজি আঙ্গুর, সবসময় 2 কেজি হয় না। ধরো আঙ্গুর নিলাম, হ্যাঁ, বললাম যে একটা দোকানদারকে যদি বলে 1 কেজি আঙ্গুর দিতে, দেখবা মোস্ট টাইমে 1 কেজি হয় না, ধরো 1 কেজি 50 গ্রাম বা এরকম হবে, তাই না? 1.05 কেজি মানে 1 কেজি 50 গ্রাম এরকম হয়। যে ফুলি 1000 গ্রাম তো হয় না। 1 কেজি কি ফুলি হয়? মোস্ট টাইম যে হয় না। তো সেই রকম ধরো আমরা যদি এরকম করি যে ধরো সোডিয়াম, হ্যাঁ, বা সোডিয়াম না, ধরো অক্সিজেন, ধরো যেহেতু আমরা অক্সিজেন নেই, ধরো যেটা বইয়ে দেওয়া আছে অক্সিজেন যদি আমরা গ্যাস নেই, ঠিক আছে, আমরা যদি 12টা অক্সিজেন পরমাণু নেই, 12টা, তাহলে কত হবে? 1 ডজন, তাই না? আবার ধরো 100টা অক্সিজেন নিলাম, তাহলে কত? 100টা অক্সিজেন হলো। এখন তুমি কি এটা বলতে পারবা যে 100টা অক্সিজেন আর 100টা হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস, এটা কি সমান হবে? এটা আমাকে বলো। কোনোদিনও সমান হবে না। কেন সমান হবে না? এদের ম্যাস বলো বা এরিয়া বলো বা ভলিউম যে পরিমাণ কভার করে বা ওয়েটই যেহেতু কথা হচ্ছে, ওয়েট থিঙ্ক করো, তো 100টা অক্সিজেন মলিকুলার ওয়েট আর 100টা হাইড্রোজেন কি সেম হবে? কোনোদিনও সেম হবে না। সেম হবে না কেন? কারণ অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে কত? 8 8 16, তাই না? তাহলে এখানে 2টা আছে, তাহলে 16 16 32। আর এখানে হাইড্রোজেন কয়টা আছে? 1 + 1 2টা। তাহলে কোনোভাবে মিলতেছে না। তাহলে এইভাবে লজিক্যালি থিঙ্ক করলে আমাদের 118টা মৌল আছে এবং 118টার সাথে আরো ধরো আইসোটোপস আছে, তারপর আইসোটোনস আছে, তাই না? আইসোমার আছে, আইসোবারস, কত ধরনের আছে। তাহলে প্রতিটা এলিমেন্টের জন্য, কম্পাউন্ডের জন্য আমাদের বিভিন্ন ধরনের পরিমাপ লাগবে এবং মুখস্থ করতে হবে। এইভাবে তো আসলে পসিবল হয় না। হয় কি? কারণ এত কিছু মনে রাখা, এতগুলো সংখ্যা মনে রাখা পসিবল না। তাহলে আমাদের অবভিয়াসলি একটা সিম্পল পর্যায়ে যেতে হবে, এমন একটা অঙ্কে যেতে হবে যে অঙ্ক বা এমন একটা সংখ্যায় যে সংখ্যা থেকে সবকিছু মান সমান হয়। যেরকম এরকম ধরো সেই সংখ্যাটা আগে লিখে দিই। সেই সংখ্যাটা হচ্ছে আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻23, রাইট? এটা তো হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, কারণ সায়েন্টিস্ট অ্যাভোগাড্রো এই সংখ্যাটা আবিষ্কার করছে। এই সংখ্যা সম্পর্কে একটু বলতেছি। অ্যাভোগাড্রো নাম্বার বলে বা সংখ্যা। এখন এই জিনিসটা কি? এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা ফার্স্ট অফ অল বলি, এই সংখ্যাটা আনছে কেন? এই সংখ্যাটা আনছে এই কারণে, এই যে তোমাকে বললাম যে তুমি 100টা বা তুমি যদি 10 গ্রাম, ঠিক আছে, তুমি যদি 10 গ্রাম নিতা অক্সিজেন আর 10 গ্রাম হাইড্রোজেন, তাহলে কি দুইটা সেম হবে না? দুইটা কিন্তু সেম হবে। ওই যে যেমন ওই যে কিছু ট্রিক কোশ্চেন করে না, যে 1 কেজি লোহার ওজন বেশি নাকি 1 কেজি তুলের ওজন বেশি? দুইটার ওজন যদি সেম, 1 কেজি নিছো, তাই না? বাট আমাদের মনে হয় যে না, লোহা বেশি হবে যেহেতু লোহা শক্ত, বাট 1 কেজি তো নিছো। সেই রকম 10 গ্রাম অক্সিজেন এবং 10 গ্রাম হাইড্রোজেন তো সেম, তাই না? ওয়েট সেম। বাট প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে 10 গ্রাম অক্সিজেন নিতে যে পরিমাণে তোমার অ্যাটমস বা গ্যাস লাগবে, মানে মলিকিউলস লাগবে, বা ধরো মলিকিউলস লাগবে, ঠিক আছে, যে পরিমাণ মলিকিউলস লাগবে তোমার, মানে অণু লাগবে, ঠিক আছে, যে পরিমাণ অণু লাগবে এটা করতে, সেই পরিমাণ অণু এটা লাগবে, দুটো সেম হবে না। কারণ ধরো 10 গ্রাম হাইড্রোজেন বানাতে অণুর সংখ্যা বেশি লাগবে আর 10 গ্রাম অক্সিজেন বানাতে অণুর সংখ্যা কম লাগবে। কেন? এই যে বললাম, এখানে লিখছিলাম যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 32, হাইড্রোজেনের মাত্র অক্সিজেনের গ্যাসের পারমাণবিক সংখ্যা 32 এবং হাইড্রোজেন গ্যাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। সো অবভিয়াসলি তুমি এইভাবে জিনিসটা মিলতে পারবে না। মলিকুলার জিনিসটা তাহলে মিললো না। মিললো কি? গ্রাম মিললো, কিন্তু কতগুলো নিতে হবে এটা মিললো না। আমার তো দরকার কতগুলো নিব, তাই না? ধরো তুমি যদি 1 কেজি কমলা নাও, ঠিক আছে, যেরকম আঙ্গুর বাদ দিলে এখন কমলা থিঙ্ক করো, তুমি মোটামুটি বলতে পারবা যে 1 কেজি 205 গ্রামের মধ্যে ধরো 5 থেকে 6টা কমলা পাবা, তাই না? 5 থেকে 6টা কমলা পাবা। বাট তুমি যদি এখন ধরো এটা অক্সিজেন, বাট তুমি যদি এখন নিয়ে নাও পেয়ারা নাও, মিলবে?
মিলবে না। তো কেমিস্ট্রির ক্ষেত্রে যেহেতু আমাদের অনেক ইকুয়েশন সলভ করতে হবে, অনেক কেমিক্যাল তৈরি করতে হবে, কেমিক্যাল আবিষ্কার করতে হবে, মেডিসিন তৈরি করতে হবে, যে এগুলো ছোট ছোট বিষয়ে তো যদি প্যারা খাইতে হয় যে এটার গ্রাম বের করতে হবে, আবার এটার গ্রাম বের করতে হবে, তো সমস্যা। সেই কারণে এই অ্যাভোগাড্রো সায়েন্টিস্ট অ্যাভোগাড্রো নাম্বার তৈরি করছে। এই নাম্বারটা হচ্ছে সেই, যেটা ধরো তুমি যদি একটা অ্যাটমের তার পারমাণবিক ভর নাও, সেই ভরটার যদি গ্রামে রূপান্তর করো, তাহলে সেই পরিমাণ গ্রামে এত পরিমাণ মলিকুল থাকবে। বিষয়টা এরকম, ধরো সোডিয়াম, হ্যাঁ, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11, আর ভর সংখ্যা কত? 23 ভর সংখ্যা না? সো এই 23 গ্রাম যদি তুমি সোডিয়াম নাও, 23 গ্রাম সোডিয়াম নিলে তুমি এই 23 গ্রামের মধ্যে কতগুলো তোমার সোডিয়াম পরমাণু আছে জানো? সোডিয়াম পরমাণু আছে 0.23 টাইমস 10⁻23। এত পরিমাণ নাম্বার অফ Na অ্যাটমস, ঠিক আছে? এত পরিমাণ সোডিয়াম অ্যাটম থাকবে। এখন ধরো অক্সিজেন যদি নেই, অক্সিজেন গ্যাস নিলাম, ঠিক আছে? অক্সিজেন গ্যাসের পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেন গ্যাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 32, রাইট? 32 গ্রামস অফ যদি অক্সিজেন নেই, কত হবে জানো? এই যে সেম 6.023 টাইমস 10⁻23 নাম্বার অফ O2 গ্যাস, অক্সিজেন গ্যাস। এতগুলা আমরা অক্সিজেন গ্যাস পাবো। 6.023 টাইমস 10⁻23 কত বড় সংখ্যা ইমাজিন করতে পারতেছো, কারণ অ্যাটম অবভিয়াসলি অনেক ছোট। তাহলে তুমি দেখো এইখানে যে আমরা ব্যারিয়ারটা ফেস করছিলাম, এইটার ক্ষেত্রে যে এখানে গ্রাম মিললো, যে আমি 10 গ্রাম অক্সিজেন নিলাম, 10 গ্রাম হাইড্রোজেন নিলাম, মিলবে। 1 কেজি আয়রন, 1 কেজি হচ্ছে তোমার তামা নিলাম, আর 1 কেজি তুলা নিলাম, তাই না? দুইটাই সেম। বাট 1 কেজি তামার মধ্যে যে পরিমাণ তামার অণু আছে, বা যতগুলো তামার তার আছে, ধর, ঠিক আছে, তামার তার নিছি, তো 1 কেজির মধ্যে যতগুলো তামার তার আছে, সেই পরিমাণ তুলার সংখ্যা কিন্তু অবভিয়াসলি অনেক বেশি হবে 1 কেজির মধ্যে, তাই না? কারণ তুলার সিঙ্গুলারলি ওয়েট কম। সেরকম তাহলে তো তোমার মিললো না, তাই না? আমি বিষয়টা এইভাবে করব যে আমি হচ্ছে সংখ্যা সেম নিব, আর গ্রামটা পরে বের করা যাবে, তাই না? সো সংখ্যা যদি সেম থাকে, কতটা ইজি তুমি থিঙ্ক করো যে তুমি যদি পারমাণবিক ভরটা একটা জিনিসের জানো, এই পারমাণবিক ভরের সমানই এতগুলো অণু আছে। মজার বিষয় না? তুমি জানো যে অক্সিজেন গ্যাসের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর হচ্ছে 32, ইজি 32 গ্রামে, তাহলে 6.023 টাইমস 10⁻23 অক্সিজেন গ্যাস থাকে। সিম্পল অ্যাজ দ্যাট। এবার আসে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন কি হবে? হাইড্রোজেন গ্যাস কত? 2 গ্রাম। 2 গ্রাম হবে H2 গ্যাস কত হবে তাহলে? H2 গ্যাস হবে 6.023 টাইমস 10⁻23 নাম্বার অফ H2 গ্যাস। ইজি অ্যাজ দ্যাট, সহজ না? কারণ এটার ক্ষেত্রে কি ভালো জিনিসটা হলো, তুমি একটু চিন্তা করো, যেমন ধরো আমি 10 গ্রাম অক্সিজেন, 10 গ্রাম হাইড্রোজেন, কেন মিলবে না? এটার থেকেও এখানে প্রুফ পাওয়া যাবে। এটা থেকে আমরা প্রুফ দিতে পারবো না। সেটা কি? 2 গ্রাম হাইড্রোজেনে এত পরিমাণ পরমাণু থাকে, তাহলে আর 32 গ্রামে এত পরিমাণ পরমাণু থাকে। তোমাকে যদি প্রশ্ন বলে যে হাইড্রোজেন তো 2 গ্রাম আছে, আমি যদি এখন অক্সিজেনের সমান মানে 32 গ্রাম হাইড্রোজেন নেই, বা ধরো ওখানে 10 গ্রাম ছিল হাইড্রোজেন, তাই না, 10 গ্রাম অক্সিজেন, তাহলে এটা নিয়ে করে দেখি। তাহলে ঐকিক নিয়ম করবো, ঠিক আছে? মানে যেমন 10টা জিনিসের 10টা কলার দাম 100 টাকা, তাহলে একটা কলার দাম কত? 100 / 10 টাকা। এরকম জিনিসটা করবো যে 32 গ্রাম অক্সিজেন, এতে কতগুলো তোমার পরমাণু থাকে? অণু থাকে 6.023 টাইমস 10⁻23। তাহলে একটাতে কত থাকবে? 1 গ্রাম অক্সিজেন অণুতে কত থাকবে? 6.023 টাইমস 10⁻23 ডিভাইড বাই 32। কথা ঠিক আছে? তাহলে আমার বলছে 10 গ্রাম বের করতে, রাইট? 10 গ্রাম, তাহলে অক্সিজেন অণুতে কত থাকবে? 6.023 টাইমস 10⁻23 গুণন 10 ডিভাইড বাই 32। এটা দিয়ে এটা ভাঙলাম 3.2, এটা দিয়ে এটা যদি ভাঙি তাহলে মোটামুটি ধরে নাও যে 3 দুগুণের সাথে 2 ধরলাম, তাহলে সামথিং অ্যালং দ্য লাইন 1.8 টাইমস 10⁻23, মানে কাছাকাছি কিছু একটা আসবে। এটা এখন ক্যালকুলেটর করে বের করতে হবে। বাট বিষয়টা তো বুঝছো, 10 গ্রামে এত পরিমাণে তোমার অক্সিজেনের অণু থাকবে, এত পরিমাণ। এখন আসো হাইড্রোজেনের ক্ষেত্রে। হাইড্রোজেনের ক্ষেত্রে কি? 2 গ্রামে থাকে, 2 গ্রাম হাইড্রোজেনে থাকে হচ্ছে তোমার 6.023 টাইমস 10⁻23। তাহলে 1 গ্রামে থাকবে কত? 1 গ্রামে থাকবে হচ্ছে 6.023 টাইমস 10⁻23 ডিভাইড বাই 2। এখন আমরা বের করতে হবে 10 গ্রামের জন্য, রাইট? সো 10 গ্রামে কত থাকবে? 10 গ্রামে হাইড্রোজেন গ্যাস থাকবে হচ্ছে তোমার
6.023 times 10 to the power 23 divided by 2 গুণন 10, রাইট? 10টা তো এখন উপরে উঠে আসবে, ঐকিক নিয়ম জাস্ট ছোটবেলায় যে শিখছি। এর দিয়ে 5, তাহলে কত হয়? 5 6 30, তাহলে 30.23 কে 5 দিয়ে গেলে কত? 30.115 times 10 to the power 23 number of H2, এটা হচ্ছে নাম্বার অফ অক্সিজেন। তুমি দেখো তাহলে এইটা কিন্তু এর থেকে অনেক বড়, কারণ 30.115 কে আমরা কি লিখতে পারি? এই শূন্যটাকে ওই সাইডে নিয়ে গেলে কি হবে? 3.0115 লিখলে কি হবে? 10 to the power 24 হবে না? 10 to the power 24, এটা 23, এটা 24। তাহলে এখানে বুঝতেই পারছো যে হাইড্রোজেন সংখ্যা বেশি লাগতেছে 32 গ্রাম করতে। তাহলে আমরা কেন তাহলে মোল নাম্বারটা লাগবে? মোল নাম্বারটা এই কারণে লাগবে যে এই যে দেখো, তুমি ফার্স্ট অফ অল কি করবে? সহজে একটা পরমাণুর যে পারমাণবিক ভর আছে সেটা দিয়ে তুমি জানতে পারবা যে ওই পারমাণবিক ভরের সমান তার অণু আছে বা পরমাণু আছে। এটা যদি হাইড্রোজেন, শুধু হাইড্রোজেন নিতাম তাও 6.023 times 10 to the power 23 পরমাণু হইতো। মলিকুল নিছি মানে অণু নিছি, অণু এই সেমই আসবে, 2 গ্রাম পাইলাম। আর 32 গ্রাম হাইড্রোজেন, 32 গ্রাম যেহেতু অক্সিজেন আছে, তাহলে এই 32 গ্রাম থেকে 10 গ্রাম কেন? 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 1 কেজি, 10 কেজি, এমনকি 32 গ্রাম থেকে 1 গ্রামও বের করতে পারবো, তাই না? 0.1 গ্রামও বের করা যাবে। তাহলে সুবিধাটা কি? আমি যদি একটা বের করতে পারি তাহলে পৃথিবীতে যত আছে সব বের করতে পারবো, যত বড় তুমি দাও ছোট দাও আমি বের করতে পারবো হাইড্রোজেনের ক্ষেত্রে। সো এই কারণে এই নাম্বারটা অ্যাভোগাড্রো নাম্বার বা মোল নাম্বার, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা n দিয়ে প্রকাশ করি এবং এর নাম হচ্ছে মোল নাম্বার, মোল সংখ্যা, সরি মোল সংখ্যা মানে নাম্বার। ওকে, তো দিস ইজ প্রিটি মাচ ইট। এখন আসলে আমরা একটু কম্পাউন্ড নিয়ে কথা বলি, ওটাই মুসি। আমরা একটু কম্পাউন্ড নিয়ে কথা বলি যে কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে, তাই না? এটা তো আমরা জাস্ট দেখলাম পরমাণু আর অণু, রাইট? পরমাণু আর অণু আমাদের চেনা পরিচয় যে এখন নিঃশ্বাস ফেললাম, কি ছাড়লাম? কার্বন ডাই অক্সাইড ছাড়লাম। কার্বন ডাই অক্সাইড পারমাণবিক ভর কত? অক্সিজেনের হচ্ছে 16 যোগ 16 32, আর কার্বনের হচ্ছে 12 মানে 44 গ্রাম, তাই না? 44 গ্রাম। তাহলে কি হবে? এখানেও লিটারালি সেম জিনিস ভাই। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কত পরিমাণ অণু আছে? অণুর সংখ্যা বা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড অণুর সংখ্যা, আচ্ছা 9টা, আমার খুব খারাপ অবস্থা। অণুর সংখ্যা কত হবে? থিঙ্ক করো, কত হবে জানো? ওই 6.023 times 10 to the power 23। So literally same thing again and again and again, একই জিনিস। এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা কি সেটা একটু দেখাই। ধরো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড অণুর সংখ্যা এত। এখন যদি তোমাকে প্রশ্ন বলে যে এখান থেকে তোমার অক্সিজেনে, এখানে অক্সিজেন কত পরিমাণ অণু অক্সিজেন আছে, তুমি কি বলতে পারবা সেটা 6.023 times 10 to the power 23? না, বলতে পারবো না। একটা ওয়েতে বলতে পারবা, সেটা কি? ধরো যদি বলো অক্সিজেন অণুর সংখ্যা এখানে কত, অক্সিজেন অণুর সংখ্যা মানে মলিকিউল, ঠিক আছে? অক্সিজেন মলিকিউলের সংখ্যা যদি বলে তাহলে হবে 6.023 times 10 to the power 23। বাট যদি বলো অক্সিজেন নের পরিমাণ কত, অক্সিজেন পরমাণুর পরিমাণ কত, এখানে কতগুলো অক্সিজেন পরমাণু আছে মানে শুধু ও পরমাণু মানে ও অ্যাটমের ও পরমাণুর সংখ্যা যদি বলে তোমাকে, তাহলে তোমার কি করতে হবে জানো? কয়টা অক্সিজেন আছে? 2টা আছে, রাইট? একটা 2টা অক্সিজেন গ্যাস 2টা দিয়ে তৈরি হয়, এই যে এইরকম ভাবে বন্ড করে থাকে, রাইট? তো 2টা অক্সিজেন আসে, তাহলে তুমি জাস্ট কি করবে? 2 times 6.023 times 10 to the power 23 মানে কত? 12.46 times 10 to the power 23। এত পরিমাণ অক্সিজেন পরমাণু আছে কার্বন ডাই অক্সাইডের মধ্যে, আর 6.023 times 10 to the power 23 পরিমাণ অণু আছে কার্বন ডাই অক্সাইডের মধ্যে। আর কার্বনের পরিমাণ যদি বলি, কার্বনের পরিমাণ সংখ্যা, ঠিক আছে? সরি, কার্বন পরমাণু সংখ্যা, গরম হিট ওয়েভস। ওকে, কার্বন পরমাণু সংখ্যা কত হবে? 6.023 times 10 to the power 23। কি কারণে? কারণ এই জিনিসটা দেখো, এখানে কার্বন একটাই আছে, তাই না? সো এখানে তোমার কার্বনের পরিমাণ হচ্ছে 6.023 times 10 to the power 23।
সো এই গেল হচ্ছে এর হিসাব। আচ্ছা, সো এর আগে জাস্ট আরেকটা এক্সাম্পল আমরা দেখবো এখানে, সেটা একটু হার্ড করে দেই কাজ প্র্যাকটিস হওয়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো ধরো, আচ্ছা পুরোটাই মুছে দেই, তো দেখা শেষ, স্ক্রিনশট নিয়ে নিও, পিছিয়ে দিয়ে ভিডিও যদি ইয়ে লাগে। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড কি? সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4, রাইট? কি সালফিউরিক অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড, রাইট? সালফিউরিক অ্যাসিড এর H2SO4, রাইট? এর পারমাণবিক সংখ্যা কত দেখি? এখানে 2, সালফার কত 16, পারমাণবিক ভর কত 32, আর এখানে অক্সিজেন 4টা আছে, তাই না? তাহলে 4 গুণ, এখানে অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, রাইট? তাহলে 4 গুণন 16 হবে, তাহলে কত হচ্ছে এখানে 34 প্লাস আর 4 হচ্ছে 64, তাহলে কত 98 গ্রাম, 98 গ্রাম, ঠিক আছে? এখন আসো কথাটা, সেটা হচ্ছে যদি তোমাকে প্রশ্ন বলে যে 98 গ্রাম H2SO4 থেকে 1 গ্রাম মানে 1 গ্রাম H2SO4 এর অণুর সংখ্যা কত, ঠিক আছে? অণুর সংখ্যা কত? ধরো একটা কোশ্চেন দিলাম, অণুর সংখ্যা। এখন তাহলে ঐকিক নিয়ম, জাস্ট ঐকিক নিয়ম করব। 98 গ্রাম H2SO4 কত থাকবে? 6.023 টাইমস 10⁻23। তাহলে 1 গ্রামে, যেহেতু 1 গ্রামে রয়েছে, এটা সবচেয়ে ইজিয়েস্ট কোশ্চেন। H2SO4 কত থাকবে? সরি, H2SO4 6.023 টাইমস 10⁻23 ডিভাইড বাই 98, ব্লা ব্লা ব্লা, যা আসে সেটাই आंसर হবে। সো ইজি এজ দ্যাট, এগুলো তুমি সহজেই পারবা। এর হচ্ছে ঐকিক নিয়মে দেখালাম। এখন তোমাকে দেখাবো কিভাবে তুমি সূত্র দিয়ে ইজিলি করতে পারবে। ঐকিক নিয়মটা দেখালাম কারণ সামটাইমস টিচাররা যখন তুমি পরীক্ষায় आंसर করবা, মানে টিচাররা পছন্দ করে যে ঐকিক নিয়মে বের করলা তাহলে ইজি হবে, আর অবভিয়াসলি সূত্র দিয়েও করতে পারবে, নাকি ঐকিক নিয়মটা জেনে রাখা ভালো। এখন আসো মোলারিটি কি, তাই না? সো বিফোর দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সলিউশন কি। সলিউশন সমান হচ্ছে তোমার সলুট প্লাস সলভেন্ট। একটা থিং কর, সলিউশন হচ্ছে স্যালাইন, ঠিক আছে? ধরো স্যালাইন আমরা খাই না, স্যালাইনটা কি দিয়ে তৈরি হয়? লবণ যোগ পানি। Here you have your answer. পানি হচ্ছে সলভেন্ট, লবণ হচ্ছে সলুট, শেষ। সলভেন্ট হচ্ছে যে তরল পদার্থের মধ্যে মিক্স করবা, সলুট হচ্ছে সেটাই যেটা তুমি মিক্স করবা, শক্ত পাটের যেটা। সো এই সলুট আর সলভেন্ট মিলে সলিউশন তৈরি করে, ফার্স্ট থিং গেল। এখন মোলার কি? মোলার বা মোলারিটি, তাই না? মোলার বা মোলারিটি। মোলার হচ্ছে, ধরো তুমি যদি 1 মোল সলিউশনে, 1 মোল সলিউশন, ঠিক আছে? 1 মোল সলিউশন মানে ধরো 1 মোল ওয়াটার, 1 মোল H2O তে যে পরিমাণ মোল তুমি সলুট অ্যাড করবা, সলুট এই যে এইটা মানে লবণ অ্যাড করবা, 1 মোলে যে পরিমাণ, ধরো 2 মোল লবণ অ্যাড করলাম, লবণ মানে কি? সোডিয়াম ক্লোরাইড, তাই না? এখানে দিলাম 2 মোল সলুট, তাহলে এর মোলারিটি কত হবে জানো? মোলারিটি হবে হচ্ছে, মোলারিটিকে H দিয়ে প্রকাশ করে, এটা মনে রাখবেন, মোলারিটিকে H দিয়ে প্রকাশ করা। সে মোলারিটি হবে হচ্ছে 2 বড় হাতের M, 2 মোলার। আর মোলকে কেমন প্রকাশ করে? 1 মোল সমান কি? N = 1, তাই না? N সমান হচ্ছে মোল, এটা তো আমরা জানি, এই যে N সমান হচ্ছে মোল, আর মোলারিটি হচ্ছে H দিয়ে বুঝে 2M গেল, ঠিক আছে? সো হোপ তোমরা মোলারিটি জিনিসটা বুঝছো। আরেকটা एग्जांपल কি দেওয়া যায়? ধরো মেইনলি তো ওয়াটারই আমরা ইউজ করি, তাই না? সলভেন্ট হিসেবে তো আমরা ওয়াটারই ইউজ করি। তো ওয়াটারের মধ্যে তুমি সল্ট না দিয়ে অ্যাসিডকে ডাইলিউট করার জন্য ধরো একটা স্ট্রং অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড বা CH3COOH, ইথানোয়িক অ্যাসিড, তাই না? ধরো ইথানোয়িক অ্যাসিড CH3COOH, ইথানোয়িক অ্যাসিড। এখন এটাকে যদি তুমি এর মধ্যে 90% ওয়াটার দাও, 90 to 94%, তাহলে তুমি কি পাবে জানো? তাহলে তুমি পাবে হচ্ছে ভিনেগার, রাইট? এটা বললাম, এটা জেনে রাখুন, ফিউচারে লাগবে তোমাদের, হয়তো লাস্ট চ্যাপ্টারে আছে আমার মনে নেই, বাট এটা হচ্ছে বিষয়। সো বা এইচএসসি তে তো অবভিয়াসলি লাগবে।
সো ধরো এই যে ইথানোইক অ্যাসিডটা নিলে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার সলুট, ওকে, আর ওয়াটার হচ্ছে তোমার সলভেন্ট। তো ধরো তুমি এই ওয়াটারের মধ্যে যদি ইথানোইক অ্যাসিড ছেড়ে দেওয়া শুরু করো, কিছুক্ষণ পরে গিয়ে মানে যাতে কি এটা ডাইলিউট করতে, তাই না, মানে তুমি কি এর হইতেছে পার্সেন্টেজ কমাবো, পার্সেন্টেজ দিকে পরে যাবো, তো সেই রকম তুমি সলিড সলভেন্টের অনেকগুলো এক্সাম্পল দিতে পারবে, জাস্ট ওয়ান অফ দ্য এক্সাম্পলস ভিনেগার তৈরির ক্ষেত্রে। আচ্ছা, এখন আসো যে সূত্রের কথা বলতেছিলাম, যে সূত্র দিয়ে ইউ ক্যান ফাইন্ড আউট, তুমি ভলিউম বের করতে পারবা, মোলারিটি বের করতে পারবা, মোলার বের করতে মোল বের করতে পারবা, এসভিএম, একটা তোমার যে কোনো আননোন ধরো অজানা একটা তোমার এলিমেন্টের তুমি হচ্ছে অ্যাটমিক ম্যাসও বের করতে পারবা। সো লেটস জাস্ট গেট স্টার্টেড। এই সূত্র কয়েকটা লিখে দিব একদম ঠোঁটস্থ করে, লাইক তোমার এসএসসি এইচএসসি অ্যাডমিশন হোল লাইফে এটা কাজে লাগবে, ঠিক আছে? সো এই জিনিসটা মুখস্থ করো। A ইকুয়ালস টু W, বা আমি বলে দিচ্ছি মিনিং গুলো কি, তুমি আমাকে লিখে নাও। 22.4 N ভাগ NA VS, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? দিস ইজ এই পুরো ক্লাসের মধ্যে আই ফিল এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আরেকটা আছে যেটা, ও আচ্ছা ওটা লিখে দিয়ে একবার তাহলে, W সমান SVM, এটা তোমরা হয়তো জানো, বাই 1000, ঠিক আছে? এই দুইটা সূত্রই আছে মেইনলি এখানে, এবং একদম ঠোঁটস্থ। একটা ভিডিও পজ করো, আমি সরে যাচ্ছি, এটা মুখস্থ করে ফেলো। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? 3 স্টার, অনেক ভাইয়াদের দেখি 3 স্টার ধর দিয়ে দিলাম, 3 স্টার খুব ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস, স্ক্রিনশট নিয়ে নাও। এখন আসো এন কি, এগুলো সবগুলো মিনিং দিচ্ছি। এন হচ্ছে মোল, ঠিক আছে? মোল বের করার জন্য এগুলো সব সূত্র আছে। ডাব্লিউ সমান কি, ডাব্লিউ সমান হচ্ছে ওয়েট, ঠিক আছে? ধরো তুমি কি পরিমাণে একটা পদার্থ, ধরো ওই যে যেমন আমি বললাম যে এই যে এটা দিয়ে বুঝে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের আমরা একটা অঙ্ক করলাম না, ধরো 98 সালফিউরিক অ্যাসিড থেকে 1 গ্রাম বানাবো, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড বানাবো, তাহলে এই 1 গ্রামটা হচ্ছে তোমার এই ডাব্লিউ, 1 গ্রামটা হচ্ছে কি ডাব্লিউ। 98 গ্রাম কি, 98 গ্রাম হচ্ছে এম, এম কি তাহলে, এম হচ্ছে অ্যাটমিক মাস, পরমাণুর ভর, ঠিক আছে? বা অণু পরমাণু যাই হোক, পরমাণু অণু এর ভর হচ্ছে তোমার এম। ভি কি, ভি হচ্ছে ভলিউম, এক কথায়। আচ্ছা, এই 22.4টা কি, এসটিপি সম্পর্কে একটা জিনিস শিখছো, এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। কি কি বললাম, স্ট্যান্ডার্ড টেম্পারেচার, যে গরম পড়ছে, and pressure, but this is all for you guys, তোমরা ভালো করতে পারলে আমার ভালো লাগবে, at least you know ভালো লাগবে যে তোমরা যদি কমেন্ট করো যে ভাই আপনার ইয়ে থেকে কমেন্ট করছে, হেল্প হইছে, ভালো লাগবে, এই কারণে করতেছি। যাই হোক, এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ধরো আমি যে রুমের মধ্যে আছি, এই রুমের মধ্যে যে অ্যাম্বিয়েন্সটা আছে, এই রুমের মধ্যে যে পরিমাণ ভলিউম আছে, যে পরিমাণ টেম্পারেচার আছে, যে পরিমাণ প্রেসার আছে, সেটাকে এক কথায় স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার বলে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার অনুযায়ী তোমার ভলিউম হচ্ছে, এই অনুযায়ী ভলিউমের ভ্যালুটা ধরা হয় হচ্ছে ভি সমান 22.4 লিটার, ঠিক আছে? 22.4 লিটার হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে। এই যে এন এর ভ্যালু, ধরো তুমি 1 মোল যদি, এই যে এটা 1 মোল নিছো না, 1 মোল অর্থাৎ H2SO4 মানে কি, 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে কি 98 গ্রাম না, 98 H2SO4, এবং এটাকে তুমি এইভাবে লিখতে পারো, অথবা 22.4 লিটার H2SO4। ধরো এটা এক ধরনের মোল, এই যে এই 22.4 লিটার এটা এক ধরনের মোল, বা লিটার ওয়াইজ তুমি যদি এটাকে লিকুইফাই করতে, তাহলে বা একটা ধরো এটাকে গ্যাস করতে, গ্যাস করে যদি ছেড়ে দিলে, এটা 22.4 লিটার জায়গা তোমার হচ্ছে অকুপাই করতে। আমি তুমি বলতে পারি গ্যাস ছেড়ে দিলে তো পুরো জায়গা দখল করবে, ধরো লিকুইফাই যদি করো 22.4 লিটার জায়গা এই সালফিউরিক অ্যাসিড যদি 98 গ্রাম নাও, সে দখল করে রাখবে, এটা গেল। আর এখানে আসে এন, এন হচ্ছে নাম্বার অফ অ্যাটমস বা মলিকিউলস, ঠিক আছে? অ্যাটমস বা মলিকিউলস নাম্বার অফ হচ্ছে এন। আর এন এটা কি, এন এ হচ্ছে 6.023 টাইমস 10⁻23, এক কথায় অ্যাভোগাড্রো নাম্বার।
ইজিয়েস্ট, বুঝছো কি? আর ভি হচ্ছে কি ভলিউম, আর এস কি, এই সূত্রে এস হচ্ছে মোলারিটি। এখানে লেখার জায়গা তো নাই, টান 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 টান। আচ্ছা এটাকে এই দিক দিয়ে এখানে আনলাম, মোলারিটি এখানে কেন আনলাম একটু পর বলতেছি। তাহলে ভি সমান কি ভলিউম, এস সমান মোলারিটি। সো এই সূত্রটা তোমার মনে রাখতে হবে। আর আরেকটা সূত্র হচ্ছে ডাব্লিউ সমান এসভিএম ভাগ 1000। আচ্ছা এসভিএম ভাগ 1000, এই সূত্রটা কই থেকে আসছে এটা একটু পর দেখাবো। আগে দেখেন এস সমান কি, এস সমান হচ্ছে মোলারিটি, ভি সমান কি, ভি সমান ভলিউম, এম সমান কি, এম সমান হচ্ছে তোমার এই যে ম্যাস। আচ্ছা এটা খুবই বিশ্রী অবস্থা হয়ে গেল, এটা আমার করা উচিত হয়নি। এবার যাই, বুঝতে পারছো? এম হচ্ছে এই এম, ভি হচ্ছে ভলিউম, এস হচ্ছে মোলারিটি। 1000 দিয়ে কেন ভাগ করছে কোশ্চেন করতে? 1000 দিয়ে ভাগ করছে কারণ 1000 দিয়ে যদি ভাগ না করতো তাহলে ডাব্লিউ সমান যদি শুধু এসবিএম হইতো তাহলে এটার আনসার আসতো কেজিতে। আর যদি ডাব্লিউ সমান এসবিএম ভাগ 1000 করো, 1 কেজি সমান 1000, তাহলে আমরা পাবো হচ্ছে গ্রামে। ঠিক আছে, that's pretty much it. So I hope you guys understand this. আর হচ্ছে এখন কিছু কোশ্চেন আনসার করি তাহলে জানতে পারবা। আচ্ছা যেটা বললাম যে ডাব্লিউ সমান এসবিএম ভাগ 1000 কেমনে আসছে, এখানে দেখো এন সমান কি লিখছি, ওখানে ডাব্লিউ ভাগ এম, রাইট? আর একটা কি লিখছি, ভি আর এস, রাইট? ভিএস লিখছি না একটা, ভি1 এস1 ভিএস। তো এখান থেকে জাস্ট এটা না ডাব্লিউ সমান এইটা নিলে কি হবে, এস ভি আগে লিখলাম, এম লিখলাম, আর নিচে 1000 তো তোমার দিছি হচ্ছে যাতে গ্রামে কনভার্ট হয়, রাইট? টু গেট দ্যাট 1000 দিছি যে গ্রামে কনভার্ট হয়। সো বুঝতে পারছো তো কেমনে আসছে, সবকিছু প্রুফ লজিক্যালি করবা তাহলে সবকিছু ইজি লাগবে। আচ্ছা লেটস রিমুভ দিস। এখন কিছু অঙ্ক করালে আই গেস একটু হলে ধারণা আসবে। যার সময় এসবিএম ভাগ 1000 দিয়ে ধরো একটা বললো যে 2 মোলার কি নেওয়া যায়, হাইড্রোক্লোরিক অ্যাসিড নেই। ঠিক আছে, আমাদের পেটের মধ্যে কি আছে, HCl আছে। 2 মোল HCl যদি 500 মিলিলিটার ওয়াটারে নাও, 2 মোলার HCl বানাবা। ঠিক আছে, 500 মিলিলিটার ওয়াটারে নিয়ে, তাহলে কত যদি 2 মোলার HCl 500 মিলিলিটার ওয়াটারে বানাতে চাও, মানে 2 মোলার বানাইতে চাও, ঠিক আছে, তাহলে কত, আমি একটু ফ্রেজিংটা খুব খারাপ করছি, আমি বুঝাই দিচ্ছি, তাহলে কত HCl লাগবে, কত পরিমাণ HCl লাগবে। এখন মানে বিষয়টা হচ্ছে ধরো 500 মিলিলিটার ওয়াটারে তুমি 2 মোলার HCl সলিউশন বানাবা, সলিউশন। ঠিক আছে, 2 মোলার HCl সলিউশন বানাবা। এই সলিউশন বানাতে গেলে তোমার কত গ্রাম HCl লাগবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আচ্ছা সো এখানে কি কি দেওয়া আছে আমরা দেখি। এখানে তোমার মোলার দেওয়া আছে, তাহলে এর সমান হচ্ছে 2 বড় হাতের মোলার। হাইড্রোক্লোরিক অ্যাসিডের 500 মিলিলিটার দেওয়া আছে, তাই না? তাহলে ভি সমান কত, 500 মিলিলিটার গেল। আর হচ্ছে তোমার ম্যাস এম সমান কত, এখানে যেহেতু HCl আছে, হাইড্রোজেনের জন্য 1, ক্লোরিনের জন্য কত, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, তাহলে ম্যাস নাম্বার হচ্ছে 35.5, তাহলে 35। এগুলো জিনিসটা মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করার উপায় নেই। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, এখন সবগুলো যে রাখবে তা না, অ্যাটলিস্ট 30 পর্যন্ত মনে রাখবে, ট্রাই করবে। 20 পর্যন্ত রাখলেই হবে, ক্যালসিয়াম পর্যন্ত, বাট অ্যাটলিস্ট ট্রাই করবে 30 পর্যন্ত মনে রাখবে। তাহলে কত, 36 করবে। আর ইউরেনিয়াম একটা মনে রাখতে হবে, 92 পারমাণবিক সংখ্যা, 235 হচ্ছে তোমার পারমাণবিক ভর। আর হচ্ছে তোমার আয়োডিন হচ্ছে 131 পারমাণবিক সংখ্যা। এগুলো কিছু আছে যেগুলো ওই যে তোমার বিভিন্ন রোগে লাগে বা ফিউশন রিঅ্যাকশন লাগে, ওগুলো তোমার মনে রাখতে হবে। বারিয়াম মানে তোমার 56 মনে রাখতে হবে। দ্যাটস ইট। সো 36.5 এখন আসছে সূত্রে বসে, ডাব্লিউ সমান কি, এসবিএম ভাগ 1000, তাহলে এর সমান কি 2, ভলিউম হচ্ছে 500, হচ্ছে 36.5। আচ্ছা এখানে তুমি বলতে পারো যে আমি কেন এখানে 500 মিলি নিলাম, 0.5 মিলি নয়, কারণ আমি 1000 দিয়ে অলরেডি ভাগ দিয়ে দিছি। সো ওই অনুযায়ী থিঙ্ক করতে হবে। তাহলে এটা গেল 2 দিয়ে এটা করলাম, তাহলে 36.5 গ্রামই লাগবে।
কেন লাগবে এখন তোমাকে এটা বুঝাই। এটা তুমি ওইভাবে বের করতে পারতে চাইলে ওইভাবে বের করতে পারতে কিভাবে, এইভাবে দেখো লজিক্যালি। আরেকটা মানে যাতে তোমার ব্রড মাইন্ডে থিঙ্ক হয়, এই কারণে ডাব্লিউ সমান কি জানি আমরা, ডাব্লিউ ভাগ এন, ঠিক আছে? সরি এটা পরে আমরা কি জানি, এন সমান v1 s1, তাহলে এখানে v আর s এর ভ্যালু বসো 2 গুণন 500, তাই না? 500 মানে কি, এখানে আবার তোমার 0.5 বসাতে হবে, কারণ এখানে তুমি v1 s1 এর মোল বের করতে গেলে অবভিয়াসলি তোমার লিটারে নিতে হবে, কারণ এই যে 22.4 লিটার আমরা বের যে v ভাগ 22.4 যেটা সূত্রে ছিল, সো অবভিয়াসলি লাগবে। তাহলে কত হয় 1 মোল। তো 1 মোলে কত থাকে তোমার 36.5 গ্রাম। সো অনেক ভাবে তুমি কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, ফিজিক্স বলো অঙ্ক করা যাবে, বাট তোমার বেসিকটা বুঝতে পারলে অনেক ভাবে অঙ্ক করতে পারবে। সো দিস ইজ ইট। মোলার গেল আমাদের, আই ডোন্ট থিংক মোলার থেকে আর কিছু আসার মতো আছে না। আর এটা হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে? পার্সেন্টেজটা আমরা একটু দেখব। কি বললাম, পার্সেন্টেজ মানে এখানে কত পার্সেন্ট একটা জিনিসের 100 গ্রামের মধ্যে কত আছে, ধরো এরকম বিষয় না। হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর কত, 36.5 গ্রাম। একটু আগে বের করলাম। ধরো এই 36.5 গ্রাম যদি আমি নেই, এর মধ্যে ধরো 36.5 গ্রাম নিলাম না, ধরো 100 গ্রাম নিলাম, ঠিক আছে? 100 গ্রামের মধ্যে হাইড্রোজেনের সংখ্যা কত হবে, ধরো এটা বের করতে দিচ্ছে আমাকে। তা ধরো হাইড্রোজেন এখানে কত আছে, হাইড্রোজেন এখানে 1 গ্রাম আছে না? 1 গ্রাম কেন আছে, ক্লোরিন কত 35.5 গ্রাম, তাই না? তাহলে 36.5 গ্রামে থাকে কত, 36.5 গ্রাম HCl এ হাইড্রোজেন কত পরিমাণ থাকে, হাইড্রোজেন থাকে হচ্ছে 1 গ্রাম। বুঝলাম আমরা? তাহলে 1 গ্রাম HCl এ হাইড্রোজেন কত থাকে, হাইড্রোজেন থাকে হচ্ছে তোমার 1 ভাগ 36.5। তাহলে 100 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন কত থাকে, 100 ডিভাইড বাই 36.5, এটা সম্ভবত তোমার 2.73 গ্রাম। জাস্ট লেটস জাস্ট সে এরকম একটা গ্রাম আসবে। 36 দুগুণ হচ্ছে তোমার 72.5 আছে, 73 হলো সামথিং 73 সামথিং আসবে। সো এটা আসলে হচ্ছে হাইড্রোজেন। এখন এটা তুমি 100 গ্রামে বের করছো, এই যে পার্সেন্টেজ কেন আমি দেখাচ্ছি। এরপর ধরো আমি যদি 100 গ্রাম ইকুয়াল দিলাম, 100 গ্রাম যদি এখন বের করে হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে, তাহলে 36.5 গ্রাম HCl এ হাইড্রোজেন ক্লোরিন আছে কত তোমার, ক্লোরিন আছে হচ্ছে 35.5 গ্রাম। 1 গ্রাম HCl এ তাহলে কত আছে, ক্লোরিন আছে হচ্ছে তোমার 35.5 ডিভাইড বাই 36.5, তাহলে 100 গ্রাম HCl এ ক্লোরিন আছে কত, ক্লোরিন আছে হচ্ছে 35.5 ডিভাইড বাই 36.5 গুণন 100। এটা করলে যত আসে, এবং এটা যদি তুমি করতে না পারো, ধরো পরীক্ষা পারতেছো না বা ক্যালকুলেটর সামনে নাই, ধরো একটা ঝামেলা চলতেছে, তুমি কি করবা, ইজিলি এখান থেকে 100 জাস্ট বাদ দিবে। 100 মাইনাস 2.73 কত হয়, 97.27 গ্রাম। তাহলে এখানে হবে 97.27 গ্রাম। ইজি অ্যাজ দ্যাট। কেন হইলো, ধরো 100 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড নিছে, তো 100 গ্রামের মধ্যে হাইড্রোজেন এবং ক্লোরিন দুইটাই আছে। সো হাইড্রোজেন তো বের করছি 2.73 গ্রাম, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ক্লোরিন কত থাকবে, 100 দিয়ে যদি এটা বাদ দিই তাহলে এটা পাবো, এবং এটাই आंसर। সো দিস ইজ পার্সেন্টেজ। হ্যাঁ, অনেক বড় করে লেখা, অনেক হার্ড টাইপ লাগতে পারে, বাট ইটস ইজি অ্যাজ দ্যাট। আচ্ছা, এখন সামনে এমপিরিক্যাল ফর্মুলা বের করা শেখাবো। এমপিরিক্যাল ফর্মুলা বিষয়টা ইজ নাথিং বাট তোমার জাস্ট পার্সেন্টেজ কম্পোজিশন বের করবা, বের করার পর তোমার হচ্ছে পারমাণবিক ভর দিয়ে ভাগ দিয়ে দেবে। যেমন বইয়ে যে এক্সাম্পলটা আছে ওটা দিয়ে দেখাই। কি দেওয়া আছে, ধরো কার্বনের দেওয়া আছে হচ্ছে 92.31% মেবি, লেট মি চেক। অলরাইট, সো এমপিরিক্যাল ফর্মুলা যেটা তোমার বইয়ে দেওয়া আছে হচ্ছে 92.31 and 7.69%, তাই না? এখন তোমার কাজ হচ্ছে প্রথমে 92.31 কে 12 দিয়ে বা মানে পারমাণবিক ভর দিয়ে ভাগ করবে, যেটা বললাম। তাহলে কত আসে, 92.31 ডিভাইড বাই 12, আর হাইড্রোজেন কার্বনের ক্ষেত্রে আর হাইড্রোজেনের ক্ষেত্রে কত, 7.69 ডিভাইড বাই 1, তাহলে 7.69। আর এটা মোস্ট প্রবাবলি
7×84 ওই 7.69 আসার কথা, যেহেতু দ্যাটস হাউ ইটস মেন্ট টু বি। তুমি ক্যালকুলেট দিয়ে করে দেখতে পারো। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট এখানে কত, 7.69 দুটোর ক্ষেত্রে। সো তুমি যেটা করবা এটাকে দুটোকে 7.69 দিয়ে ভাগ করে দেবে। সো এটা হবে 7.69 ডিভাইড বাই 7.69, হাইড্রোজেনও হচ্ছে 7.69 ডিভাইড বাই 7.69 1। তাহলে এটার এমপিরিক্যাল ফর্মুলা হচ্ছে C1H1 সমান CH। এটা অতটা ইম্পর্টেন্ট আমার কাছে লাগেনি, বাট জেনে রাখাটা ভালো। সো জেনে রাখো বিষয়টা। এটার ক্ষেত্রে কি করতাম, এটার ক্ষেত্রে তুমি 97.27 কে 35.5 দিয়ে ভাগ দিলে যেটা পাইতে, আর এটাকে দিতে হচ্ছে তুমি 1 দিয়ে ভাগ দেওয়ার পরে এখানে যেটা পাইতে, এখানে দুইটা পাইতা, এটাকে দিয়ে এটাতে ভাগ দিয়ে, এটা মোস্ট প্রবাবলি এটা ভাগ যদি তুমি 35.5 এটাকে দিয়ে এমপিরিক্যাল ফর্মুলা বের করি 97.27 ডিভাইড বাই হচ্ছে তোমার 35.5, এটা করলে 2.73 আসবে। ঠিক আছে, কেন আসবে বলছি, এটাকে যদি তুমি করো তাহলে 2.73 ডিভাইড বাই 1, তাই না, হাইড্রোজেনের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে, তাহলে কত আসে 2.73। আর এটা 2.73 কেন আসবে, কারণ HCl দাও না, সো এটার ক্ষেত্রে এমপিরিক্যাল ফর্মুলা বের করা লাগবে না, কারণ অলরেডি দেওয়া আছে। যদি প্রুফ করানোর জন্য, যেহেতু আমি বলছি পরে লজিক দিয়ে জানা উচিত তোমাদের, সেটাকে 2.73 যেহেতু সবচেয়ে স্মলেস্টটা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে ক্লোরিন কয়টা আছে, 2.73 ডিভাইড বাই 2.73 ইকুয়ালস টু 1। হাইড্রোজেন কয়টা আছে, 2.73 ডিভাইড বাই 2.73 ইকুয়াল টু 1। তাহলে কি হবে, ইকুয়েশন হবে হচ্ছে HCl। ইজি as that, it is very easy। জাস্ট তোমার হইতেছে কিছু থিংস কি বলবো, খুব ইজি। অলরাইট, এখন ধরো তোমার আরেকটা অতটা ইম্পর্টেন্ট না, বাট এরকম আরেকটা টপিক আছে দেখা দিয়ে খুব ইজিলি, যেটা তোমাদের বইয়ে আছে। অ্যাকচুয়ালি বইটা দিয়ে দেখা অত ইম্পর্টেন্ট না, যেহেতু C6H12O6, তাই না। এটা কি, এটা হচ্ছে গ্লুকোজ, রাইট। এখন তোমার এটা হচ্ছে ইকুয়েশন, তাই না, এটা হচ্ছে তোমার গ্লুকোজের একটা ফর্মুলা বা ইকুয়েশন। এখন এখান থেকে যদি তোমাকে কোনো এমপিরিক্যাল ফর্মুলা বের করতে, ভাই এত কিছু করার মতো তোমার টাইম নেই। ইজিলি কেমনে করবো, এখানে দেখবা যে কমন সবচেয়ে কি দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, তাই না। 6 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হয়, C1H 6 দিয়ে ভাগ করে 2, 12 কে 6 দিয়ে ভাগ করলে 2, আর অক্সিজেন 1, তাহলে এটা হবে হচ্ছে CH2O, এটা H2O। ওকে, দিস ইজ দ্য empirical formula of glucose। easier there তোমার বইয়ে দেওয়া আছে, easier that this is D2। এটা অতটা ইম্পর্টেন্ট কিছু না, দেখাই দিলে। এখন আসো ইকুয়েশন নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, ইকুয়েশন কেমনে লিখে, ওকে, সো লেটস গেট স্টার্টেড। ধরো let's just think of this, ঠিক আছে। H2 কি একটা গ্যাস, O2 কি গ্যাস, তৈরি করছে ওয়াটার। এখানে ধরো ইকুয়েশনটা কি, ইকুয়েশন হচ্ছে তুমি একটা রিঅ্যাকশন করবা, তাহলে তোমার অবশ্যই দুইটা জিনিস বা একটা জিনিস দিয়ে করতে পারো। ধরো তুমি হচ্ছে প্রথমে তোমার 11 নিলা, কি দিয়ে করবা, আমি হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে রিঅ্যাকশনটা করব। অ্যাড করলাম, দুইটাকে অ্যাড করার পরে এই যে তীর চিহ্নটা দিছি, তীর চিহ্ন মানে হচ্ছে যে ওরা ওইদিকে যাচ্ছে, মানে ওইদিকে রিঅ্যাকশনটা যাচ্ছে, এবং এইটা কি, এটা হচ্ছে আউটকাম। ঠিক আছে, এটা আমরা পাবো, এটা আসবে এই রিঅ্যাকশন করে। যেমন এটা দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড লিকুইড নিছে, আর এটা নিছে হচ্ছে সলিড। লেটস জাস্ট সে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি, এটা একটা বেস মানে কি, ক্ষার, তাই না, ক্ষার। আর এটা কি, অ্যাসিড মানে কি, অম্ল, তাই না, অম্ল আর ক্ষার নিছে। কি তৈরি হবে, এই যে সোডিয়াম আর ক্লোরিন যাবে, সোডিয়াম ক্লোরাইড, আর তৈরি হবে হচ্ছে ওয়াটার। এর রিজনটা কি সেটা বলে দিচ্ছি। এর কারণ হচ্ছে তোমরা জানো অ্যাসিড বেস রিঅ্যাক্ট করলে
ওয়াটার তৈরি করবে। সো ওয়াটার এখানে আসি, এটা ইজি আছে মুখস্থ করা। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট করলে সল্ট তৈরি হবে। সো অবভিয়াসলি সল্ট তৈরি হচ্ছে। আর এখানে বিষয়টা হচ্ছে এইভাবে থিঙ্ক করতে পারো, সোডিয়াম এখানে কি পজিটিভ, হাইড্রোক্সিল নেগেটিভ, ক্লোরিন নেগেটিভ, হাইড্রোক্সিল পজিটিভ। সো মিলে গেছে, ইজি আছে। তারপর দেখো আরেকটা রিঅ্যাকশন ক্যালসিয়াম কার্বনেট। তো মানে তুমি ভাবতে পারো রিঅ্যাকশন এরকম বিষয়টা যে অলওয়েজ দুটো থাকতে হবে, একটা তৈরি হবে বা দুইটা তৈরি হবে, বা যতগুলো তৈরি হোক এই সাইডে অলওয়েজ দুটো থাকতেই হবে, বিষয়টা এরকম না। আর এই ধরনের রিঅ্যাকশনকে বলা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, কারণ বা প্রতিস্থাপন বিক্রিয়া। কারণ এই যে একে প্রতিস্থাপিত করছে, সোডিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে, আর হাইড্রোজেন সোডিয়ামকে প্রতিস্থাপন করে ওয়াটার তৈরি করছে, আর সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে। বুঝছো তো? এটা এখানে এটা এটাকে সরাইছে, এটাকে সরাইছে, সরাই এটা তৈরি করছে। এখন আসলে একটা দিয়ে তৈরি হবে, একটা দিয়ে কি তৈরি হলো? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম কার্বনেট কি? চুনা পাথর। ক্যালসিয়াম অক্সাইড কি? চুনা পানি। ঠিক আছে? এই যে চুনা পাথর আমরা যেটা পাই শক্ত, ওটাকে তুমি যদি মেল্ট করো বা ওটাকে যদি হিট করো, হিট, ঠিক আছে, হিট, তাহলে এটা তৈরি হবে। এখন এই ট্রায়াঙ্গেল জিনিসটা কি, যেটার জন্য এগুলো করাচ্ছি। আর আরেকটা জিনিস আছে ব্যালেন্সিং, এই দুইটা জিনিস দেখাবো। ট্রায়াঙ্গেল জিনিসটা হচ্ছে এটাতে হিট বোঝায়, ঠিক আছে, হিট দেওয়া। এখন আরেকটা জিনিস আছে ডেল এইচ বলে একটা জিনিস আছে, যেটা তোমরা জানবো হচ্ছে চ্যাপ্টার 8 এ গিয়ে, দেখে একটু জেনে রাখো। এই ডেল এইচ হচ্ছে হিটের পরিমাণ কত বের হবে, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। যদি পজিটিভ হয় তাহলে রিঅ্যাকশনটা হচ্ছে এন্ডোথার্মিক। ঠিক আছে, এন্ডোথার্মিক মানে কি? ধরো তুমি একটা রিঅ্যাকশন করলে, রিঅ্যাকশন করার পর হাত দিয়ে দেখবে ঠান্ডা হয়ে গেছে, মানে পাতিল বা গ্লাসে যদি কোনো কিছু রিঅ্যাকশন করতে ঠান্ডা হয়, এইটার ক্ষেত্রে এটা ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, এর ক্ষেত্রে নেগেটিভ আসে ডেল এইচ এর ভ্যালু। মানে কি? এক্সোথার্মিক। এক্সোথার্মিক মানে কি? হিট বের করে দেয়, মানে এটা তুমি ধরলে দিবা হাত গরম হয়ে গেছে, পাতিল গরম হয়ে গেছে, এরকম বিষয়টা। তারপর ধরো আরেকটি ইকুয়েশন দেখাই, ক্যালসিয়াম কার্বনেট আর HCl, এটা দিয়ে কি তৈরি হবে? এটা দিয়ে তৈরি হবে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর H2। ঠিক আছে, এখন আসো এই রিঅ্যাকশনে তুমি একটা জিনিস নোটিস করো তো। আচ্ছা, এখানে একটা জিনিস লিখতে হয়। ধরো এইটাকে তুমি সলিড দিলা আর এটাকে অ্যাকুয়াস দিলাম, ঠিক আছে। এখন এই অ্যাকুয়াস, সলিড, লিকুইড, এগুলোর মানে কি? যে লিকুইড, সলিড মানে হচ্ছে তুমি শক্ত আকারের জিনিসটা নিছো ব্র্যাকেটে, অ্যাকুয়াস মানে হচ্ছে সেটাকে একটু জলীয় আকারে নিছো, আর লিকুইড মানে হচ্ছে পুরো লিকুইফাইড আকারে নিছো। এই হচ্ছে কথা। আর তোমার এখানে একটা জিনিস দেখো, যেমন এখানে ক্লোরিন আছে একটা, বাট এখানে ক্লোরিন আছে দুইটা, তাহলে মিললো না। সো তুমি একটা ইকুয়েশন লেখার সময় তোমার অলওয়েজ ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স মানে কি? এখানে যেহেতু ক্লোরিন আছে দুইটা, হাইড্রোজেন আছে দুইটা, এখানে হাইড্রোজেন আছে একটা, ক্লোরিন আছে দুইটা, এখানে ক্লোরিন আছে একটা, তাহলে তুমি সামনে একটা যদি 2 দিয়ে দাও, সমস্যা কি? 2 দিলা, তাহলে কি হয়ে যাবে? 2H, H2 মিলছে, 2Cl, Cl মিলছে। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে দেখি, ক্যালসিয়াম একটা আছে, কার্বন ডাইঅক্সাইড দুইটা, অক্সিজেন দুইটা, আর এখানে একটা তিনটা আছে, কার্বন একটা আছে, এখানে কার্বন একটা আছে, তাহলে লজিক্যালি মিলে গেল, তাহলে ইকুয়েশন ঠিক আছে। সো যদি তুমি এইভাবে মিলাতে পারো ইকুয়েশন, সামটাইমস তুমি চাইলে সমান চিহ্ন দিতে পারো। যদি আমরা সচরাচর এটা দেখি না, নরমালি আমরা হইতেছে এই চিহ্নই দেখি, যতই তুমি ইকুয়েশনটাকে তুমি সিম্পলিফাই করো, এইভাবে আসলে লেখা হয়। তারপর ধরো N2 প্লাস 3H, 3 হাইড্রোজেন যদি না, তাহলে কি তৈরি হবে? 3H2, তাহলে কি হবে? 2NH3, মানে কি? অ্যামোনিয়া, রাইট? অ্যামোনিয়া তো আমরা চিনি। অ্যামোনিয়া কিভাবে তৈরি করে জানো? হ্যাবার প্রসেস। কি প্রসেস? হ্যাবার প্রসেস, যেটা তোমরা ভবিষ্যতে জানবা বা তোমাদের বইয়ে হয়তো আছে লাস্টের দিকে। হ্যাবার প্রসেসের মাধ্যমে অ্যামোনিয়া তৈরি হয়। ধরো প্রথমে N2 আর H2 ছিল, পরে দেখলাম যে NH3 তৈরি হচ্ছে, ধরো এই 3টা নাই, এইটা নাই, এইভাবে থিঙ্ক করো। N2 H2 দিয়ে তো অ্যামোনিয়া তৈরি হবে, নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হয়েছে। নাইট্রোজেন একটা আছে, এখানে আছে দুইটা, মিলল না, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, হাইড্রোজেন দুইটা আছে, বাট এখানে আছে তিনটা। তাহলে আমি যদি এখানে একটা 2 দেই, যেহেতু নাইট্রোজেন দুইটা লাগবে, তাহলে এখানে 2 দিতেই হবে। ধরো এখানে যদি আমি একটা 2 দেই, তাহলে কত? 2টা নাইট্রোজেন হইল, কিন্তু এখানে আবার 3 দুগুণে 6টা হাইড্রোজেন হয়েছে, আমার তো আছে হাইড্রোজেন দুইটা।
তাহলে জাস্ট মিসম্যাচ করে উল্টা করে দেবো, এখানে সেটা 3 দিব, 3H2, 3 দুগুণে 6, 6টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন, 2টা নাইট্রোজেন, 2টা নাইট্রোজেন, ইজি অ্যাজ দ্যাট। এখন আসো আমাদের মোটামুটি লাস্ট পর্যায়ে চলে আসছি ওয়ান শট ক্লাসের। তোমাদের কি অবস্থা বলতে পারো? আমার তো অবস্থা খারাপ, যেহেতু টিচিং এ নতুন আর এতক্ষণ ক্লাস না, বাট হোপ ইউ গাইজ আর গেটিং হেল্প, তোমরা হেল্প পাইলেই হইলো। এখন আসা হচ্ছে আমরা ইয়ে নিয়ে পড়বো, লিমিটিং রিঅ্যাকশন। লিমিটিং রিঅ্যাকশন, লিমিটিং রিঅ্যাকশন, লিমিটিং রিঅ্যাকশন বিষয়টা কি? লিমিটিং রিঅ্যাকশন বিষয়টা হচ্ছে, ধরো একটা রিঅ্যাকশন আছে, এখন এই রিঅ্যাকশনটাতে ধরো কি বলতে পারো, হাইড্রোজেন আর ক্লোরিন আছে, ধরো HCl, ঠিক আছে, হাইড্রোজেন আর ক্লোরিন। ধরো আমি হাইড্রোজেন আর ক্লোরিন তৈরি করব, ঠিক আছে, আমি হাইড্রোজেন আর ক্লোরিন তৈরি করব। এখন এর জন্য আমার কি লাগবে? হাইড্রোজেন লাগবে, ক্লোরিন লাগবে। ধরো আমি দুইটাই নিলাম, ধরো আমি ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যার যে সূত্র, এগুলো তো ব্যবহার ট্যাবহার না করে এমনি নিয়ে নিছে একটা পরিমাণ, নিয়ে আমি রিঅ্যাকশন করা শুরু করলাম। রিঅ্যাকশন করা শুরু করার শেষ পর্যায়ে গিয়ে দেখি রিঅ্যাকশন আর হচ্ছে না। রিঅ্যাকশন হচ্ছে, আমার 3 ধরনের জিনিস পাওয়া গেছে। ধরো এই কন্টেইনার আছে, এর মধ্যে আমি হাইড্রোজেন ঢালছি, ক্লোরিন ঢালছি, তৈরি হইলো HCl, ঠিক আছে। বাট এইখানে কিছু জিনিস থেকে গেল, এগুলো কি? এগুলো হচ্ছে লিমিটিং রিঅ্যাকশনের মানে বেসিক গুলো। সেটা হচ্ছে লিমিটিং রিঅ্যাকশন, সেটাই ধরো এর যে পরিমাণ নিছি এর সেই পরিমাণ নিতে হবে যাতে দুইটা রিঅ্যাক্ট করে শেষ হয়ে যায়। ধরো এটা আমি বেশি পরিমাণে নিছি, এটা কম নিছি, এটা বেশি এটা কম নেওয়ার কারণে যে প্রবলেমটা হবে, ওই যে এটা তো ধরো শেষ হয়ে গেল রিঅ্যাকশন করো, ধরো এটা 5 গ্রাম নিছি, এটা নিছি 70 গ্রাম, এখন পরে বুঝাচ্ছি কেন এত গ্রাম। ধরো এটা নেওয়ার পর 70 গ্রাম, 3 গ্রামই হাইড্রোজেনের শেষ, বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে তোমার এই যে এইটুক, ধরো 3 গ্রাম 2 গ্রাম যে হাইড্রোজেনটা এক্সট্রা থাকে ওটা মাটিতে পড়ে গেল। এখানে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে ক্লোরিন, সে লিমিট করে দিল রিঅ্যাকশনটাকে, সে রিঅ্যাকশনটাকে আগাইতে দিল না। বিষয়টা এরকম যে ধরো এরকম বিষয়টা, ধরো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, ঠিক আছে, HCl। HCl ধরো আমরা জানি যে হাইড্রোজেন কত? 1 গ্রাম, তাই না? 1 গ্রাম হাইড্রোজেন রিঅ্যাক্ট করবে কার সাথে? 1 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে হচ্ছে তোমার বিক্রিয়া করে ক্লোরিন কত? 35.5 গ্রাম ক্লোরিনের সাথে। 1 গ্রাম হাইড্রোজেন 35.5 গ্রাম ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করে। ধরো এখন প্রশ্ন হচ্ছে, আমাকে 5 গ্রাম হাইড্রোজেন দিল আর 120 গ্রাম ক্লোরিন দিল, ক্লোরিন, ঠিক আছে। এখন বললো যে এখানে লিমিটিং বিক্রিয়ক মানে রিঅ্যাকট্যান্ট কে, এখানে লিমিটিং রিঅ্যাকট্যান্ট কে। এখন এটা বের করার ইজিয়েস্ট ওয়ে কি? জাস্ট এটা মনে রাখবে 1 গ্রামে কত হয়? 1 গ্রাম হাইড্রোজেন ভাঙে বা 1 গ্রাম হাইড্রোজেন রিঅ্যাক্ট করে 35.5 গ্রাম ক্লোরিনের সাথে। তাহলে 5 গ্রাম হাইড্রোজেন কত ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করবে? 5 গ্রাম হাইড্রোজেন, তাহলে 35.5 গুণন 5, তাই না? এই জিনিসটা একবার বুঝো। 1 গ্রাম হাইড্রোজেন 35.5 গ্রাম ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করে। বিষয়টা হয়তো থিঙ্ক করতে অন্যরকম লাগতেছে। বিষয়টা এরকম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর কত? 1, ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে তোমার 35.5। তাহলে লজিক্যালি থিঙ্ক করো, 1 গ্রাম হাইড্রোজেন সমান কত? 1 গ্রাম হাইড্রোজেন সমান কত? 6.023 টাইমস 10^23, রাইট? আর 35.5 গ্রাম ক্লোরিন সমান কত? 6.023 টাইমস 10^23। তাহলে দুইটার তো পরিমাণ সেম ভাই, বাট গ্রাম তো ডিফারেন্ট। বাট একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে নিষ্ক্রিয় করে, একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে নিষ্ক্রিয় করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, এটা তো বুঝো। তাহলে এতগুলো আর এতগুলো তো সেম, তাহলে এই দুইটাকে নিষ্ক্রিয় করে কি করবে? HCl তৈরি করবে কত? 6.023 টাইমস 10^23, তাই না? কারণ এই দুইটা রিঅ্যাকশন করবে করে এতগুলো তৈরি করলো। ডাজন্ট ম্যাটার কয় গ্রাম নিছো, কয় গ্রাম ম্যাটার করে না। আমি এটাই অ্যাভোগাড্রোর মজার বিষয়টা, কত গ্রাম নিছো ডাজন্ট ম্যাটার, কারণ এগুলো হচ্ছে তাদের পারমাণবিক ভর। বাট রিঅ্যাকশন করছে তো এই একটা অণু একটা অণুর সাথে, এই একটা পরমাণু একটা পরমাণুর সাথে, পরমাণু রিঅ্যাক্ট করতে হতে এতগুলো 6.023 টাইমস 10^23 পরিমাণ HCl তৈরি করছে। এখন আসো এখানে, তাহলে 1 গ্রাম তাহলে 35.5 গ্রাম ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করলো, তাহলে 5 গ্রাম কতজনের সাথে করবে? 5 5 25 5, সাথে বলে 2, 5 7,
177.5 গ্রাম। তাহলে আমি নিছিলাম 120 গ্রাম, তাহলে অবশিষ্ট থাকে কত? অবশিষ্ট থাকে হচ্ছে 177.5 মাইনাস 120 গ্রাম, তাহলে কত থাকে? 57.5 গ্রাম। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক কে? ক্লোরিন ইজ দ্য লিমিটিং reactant. This is pretty much it. I hope তোমরা বুঝতে পারছো লিমিটিং রিঅ্যাকশন কেন, কারণ ক্লোরিনের এখনো তোমার মানে বিষয়টা কি, 57.5 গ্রাম যদি আরো বেশি থাকতো, 57.5 গ্রাম যদি আরো এক্সট্রা থাকতো, এই 57.5 গ্রাম আরো এক্সট্রা থাকলে তোমার হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করতো, রাইট? সো আজকে তো 120 গ্রাম, তো 120 গ্রামকে ধরো নিউট্রাল করলো ক্লোরিন, সেটাও বের করে ধরো 35.5 গ্রাম ক্লোরিন নিষ্ক্রিয় করে 1 গ্রাম হাইড্রোজেনকে, তাই না? মানে ইয়ে করে ফেলে, এক কত করে? 1/35.5, তাহলে 120 কত করবে? 120/35.5, তাহলে কত আসে? 3.8 গ্রাম বা সামনে, আমি তো জানি না, আমার কাছে তোমার ইয়ে নাই, ক্যালকুলেটর নেই, বা ধরো 1 থেকে 1.5 গ্রামের মতো হাইড্রোজেন থেকে যায়, তাহলে তো 1 থেকে 1.5 গ্রাম হাইড্রোজেন যদি আরো ক্লোরিন থাকতো, আরো 57.5 গ্রাম ক্লোরিন থাকতো, তাহলে হাইড্রোজেন যে 1.5 গ্রামের মতো ছিল ওরা একে নিষ্ক্রিয় করতে পারতো, বাট যেহেতু ক্লোরিনের সংখ্যা কম, তাই ক্লোরিন হচ্ছে এখানে লিমিটিং রিঅ্যাকট্যান্ট। হোপফুলি তোমরা বুঝছো। আর তোমরা এগুলো দেখে নাও, কপি করে নাও, পারলে স্ক্রিনশট নাও যদি তোমাদের লাগে। I don't think এরপর আর কোনো কিছু আছে। I don't think so. আর জাস্ট মনে রাখো যে কপার সালফেট সি, আমার মানে গরমে মানে হিটস্ট্রোক হয়ে যাবে। কপার সালফেট ইনটু 5H2O, এটাকে কি বলে যাবে? এটাকে বলে ব্লু vitriol. Just remember that copper sulfate into 5টা ওয়াটার অণু নিলে আমরা কি পাই? ব্লু vitriol পাই। So this is pretty much it. আশা করি তোমাদের হেল্প হয়েছে, অনেক বড় ক্লাস আই থিংক এই গরমের মধ্যে যে অবস্থা, জাস্ট আশা করি তোমাদের হেল্প হয়েছে। তোমরা তোমাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করিও, কমেন্ট করিও যদি হেল্প হয়ে থাকে। আমি এগুলো ক্লাস করতে অনেক প্যারা লাগে, আমি তো কেবল তোমার ভার্সিটিতে উঠলাম, সো ইট ইজ ভেরি হার্ড ফর মি। এইচএসসি ক্লাসে আরো বেশি হার্ড লাগে, এসএসসিটা তো তাও চলে ইজি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, হোপ ইউ গাইস হ্যাভ বিন হেল্প বাই দিস। আর নেক্সট ক্লাসটা তোমাদের রিজন ভাই নিবে, চ্যাপ্টার 7 এর উপর মুসলিম, আমি হয়তো চ্যাপ্টার 8 নিব। সো দ্যাটস হাউ ইটস গোনা বি। সো সবাই তোমরা ভালো থাকো, দোয়া করো আমার জন্য, দেখে শুনে থাকো, পড়াশোনা করো, অ্যান্ড আশা করি যা যা পড়েছি হেল্পে আসছে। আর আগলে ভিডিওটা আরেকবার দেখো, কিছু কয়েকটা পার্ট আরেকবার দেখো, তাহলে আই গেস ইজি হবে আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।